পুলিশ এনে চন্দ্রকে জেলে পাঠানোর হুমকি দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীদের সঙ্গে বাড়িতে আসে। তখন কমলিনী বলে, নতুন ঠাকুরপো, তুমি না আসলে ভালো হতো। তখন নতুন বলে, দেখো কমলিনী, আমি শুধুমাত্র নিজের মুখে আমি নিজেই মিঠিকে সুখবরটা দিতে চাই। তখনই এসে দেখে মিঠি বসে আছে। তখন কমলিনী বলে, মিঠি মা, তুই তো সবসময় চেয়েছিলি তোর মা একটা আলাদা পরিচয় হোক। দেখ, আজকে আমি অ্যাওয়ার্ড জিতেছি। তখন নতুন বলে, হ্যাঁ মিঠিমা, তোর মা ফার্স্ট প্রাইজ পেয়েছে। দেখ, এখানে 5 লক্ষ টাকার চেকও পেয়েছে। দেখ কত আনন্দের। এটাই তো তুই চেয়েছিলি মিঠিমা। তখনই নতুন বলে, আমি শুধুমাত্র নিজের মুখে তোকে খবরটা দেবো বলে এসেছি। তখন কুর্চি বলে, না না নতুন দা, কি বলছো তুমি? এটা তো তোমারই বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। কার কি ভালো লাগলো না লাগলো সেটা তোমার দেখার দরকার নেই। তখনই ঠাম্মি সেখানে আসে। এসেই বলে, তুমি কেমন মা? হ্যাঁ, তুমি কেমন মা? মেয়েটার এমন দুঃসময় যাচ্ছে, মেয়েটার এমন মন খারাপ, তার মধ্যে তুমি ড্যাং ড্যাং করতে অ্যাওয়ার্ড আনতে চলে গেলে। হ্যাঁ, অ্যাওয়ার্ড আনতে তোমার এতই শখ ছিল যে তুমি এভাবে চলে গেলে? মেয়েটা খেয়েছে কি না না খায়নি সেটারও খবর রাখলে না। তখন কুচি বলে, আচ্ছা, তুমি এত কথা বলছো কেন মা? তুমি কি একবেলা রান্না করে খাইয়েছো নাকি? সেই তো বৌদিভাই খাওয়ায়। তখনই ঠাম্মি বলে, একদম বাজে কথা বলবি না কুচি, ওকে জিজ্ঞাসা কর না, ওকে আমি সর্ষে পটল রান্না করে খাইয়েছি, আর তুই এত বড় বড় কথা বলছিস। তখন কুর্চি বলে, খাইয়েছো, ভালো করেছো, এবার না চুপ করে থাকো। একবেলাই তো খাইয়েছো, তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে এত বড় বড় কথা বলছো? এত বড় বড় কথা আসে কোথা থেকে তোমার? তারপরেই কমলিনী বলে, দেখো দিদি ভাই, আজকে না এসব নিয়ে তর্কাতর্কি করো না। আজকে এত বড় একটা দিন, আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তখন বাবিল বলে, হ্যাঁ মিঠি, জানিস তো, আমি তো মায়ের কাছ থেকে এটা চেয়েছি ওটা চেয়েছি, তুই কি চাস বল, বল তুই কি চাস? তখনই কমলিনী বলে, জানিস মিঠিমা, আমি আস্তে আস্তে কত কি ভেবেছি, তোকে এটা দেবো সেটা দেবো, কিন্তু না, এখন আমি শুধুমাত্র তোর মুখ থেকে শুনতে চাই, তুই কি নিবি? তখনই বুবলাই বলে, শোনো মা, সব ছেলে মেয়ে না ঘুষে ভোলে না, বুঝতে পেরেছো? তুমি যে এই যে ঘুষ দেওয়ার চেষ্টা করছো মিঠিকে, সেই ঘুষ দিয়ে তুমি মিঠির মন জয় করতে পারবে তুমি ভেবেছো? তখন বাবিল বলে, বর্দা, তুই এসব কি বলছিস? তুই বলতো কি বলছিস, তুই কেন বলছিস এসব কথাগুলো? তোর এসব কথাগুলো না বলে ভালো লাগে না না? তখনই বুবলাই এই কথা শুনে অবাক হয়। তখনই বাবিল বলে, মা এত ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তাও আর ফার্স্ট প্রাইজ, সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়েছে, তুই বুঝতে পারছিস? তখন বুবলাই বলে, শোন, এত কিছু না আমার দরকার নেই, আমি তোর মতো নই, আমি যেটা বুঝি সেটাই বলি। মিঠির এই এরকম একটা সময়, মায়ের যাওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল কি? এভাবে ড্যাং ড্যাং করে অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কি দরকার ছিল? নিজের মেয়ের থেকে কি অ্যাওয়ার্ডটা বড় হয়ে গেল? আর এখনই এখানে এনে তারপর এত বড় বড় কথা? শোন ভাবিল, তুই না এত কথা বলিস না। তখনই বর্ষা বলে, তাও আবার কার সঙ্গে অ্যাওয়ার্ড আনতে গেছে? তখনই দেখা যাবে সোহিনী বলে, বলো বলো, কার সঙ্গে অ্যাওয়ার্ড আনতে গেছে? নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে, তাই না? তখন তো এই কথা শুনে প্রচন্ড রকমের রেগে যায় কমলিনী, আর বলে, সেট আপ। তখন তো সোহিনী ভয় পেয়ে যায়। তখন কমলিনী দাঁড়িয়ে বলে, এত বড় বড় কথা কি করে বলছো অন্যের বাড়িতে দাঁড়িয়ে থেকে? হুম, অন্যের বাড়িতে দাঁড়িয়ে আছো, তারপর লজ্জা শরম নেই যে এত বড় বড় মুখ দিয়ে কথা বেরোচ্ছে? হ্যাঁ, কদিন আগে তো একদম কথাই বলতে পারতে না, আর এখন ছুতো খুঁজে বাড়িতে ঢুকে এত বড় বড় কথা বেরোচ্ছে। তখনই এই কথাতেই চন্দ্র বলে, শোনো, ও না যার তার বাড়িতে নেই, নিজের স্বামীর বাড়িতে আছে। নিজের স্বামীর বাড়িতে থাকতে আবার লজ্জা কিসের? নিজের স্বামীর সঙ্গে আছে, এখানে লজ্জার কিছু নেই। তখনই চন্দ্রর মুখে এই কথা শুনে কমলিনী অবাক হয়। তারপরেই চন্দ্র বলে, ওকে একদম কোনো কিছু বলার চেষ্টাও করবে না। তখন কমলিনী হাসে আর বলে, বাবা, তাহলে এতদিন তো বেশ অস্বীকার করছিলে, তুমি চিনো না, জানো না, তোমার বউ না, হ্যান না ত্যান না, আর এখন শেষ পর্যন্ত স্বীকারই করলে, তাই তো? এখন তোমার বউ তোমার বাড়িতে থাকছে, বাবা, খুব ভালো কথা। কিন্তু অন্যের বাড়িতে থাকতে হলে একটা রুলস মেনে চলতে হয়, সেটা জানে না? নির্লজ্জ মেয়ে কোথাকার। কদিন আগেও তো বাড়ি থেকে তোমার বরই তোমাকে তাড়িয়ে দিয়েছিল, মনে নেই? মিঠিলের হাত ধরে বাড়িতে ঢুকেছো, আবার এখন আবার বড় বড় কথা হচ্ছে। এত কথা আসে কোথা থেকে? তোমার মতো এত নির্লজ্জ বেহায়া আমি কোনোদিনও দেখিনি। সত্যি তুমি একটা নির্লজ্জ। তখন তো কমলিনীর এই কথাগুলো শুনে সোহিনী অবাক হয়। তখন কমলিনী বলে, এই বাড়িতে থাকতে হলে একদম মুখ বন্ধ করে থাকতে হবে, কোনো কথা বলতে পারবে না, কোনো কথা না। তখন তো এই কথাতে সোহিনী বলে, শোনো, আমাকে না নির্লজ্জ বেহায়া বললে ভুল হবে। তুমি কি, তুমি কি? হ্যাঁ, এই যে রাত দুপুরে অন্য একটা পরপুরুষের সঙ্গে বাড়িতে ঢুকেছো, তাও আবার কিনা অ্যাওয়ার্ড নিয়ে। নিজের ছেলে মেয়েদের কোনো খোঁজ রাখো না, কিছু না, আর এখানে এত বড় বড় কথা হচ্ছে। আমি তোমার স্বামীর সঙ্গেই আছি, আমার স্বামীর বাড়িতে আছি,
তাতে আবার আমার লজ্জা করবে কেন? তখন তো কমলিনী এই কথা শুনে অবাক হয়। তখন সোহিনী বলে, শোনো, তোমার মতো না আমি যে আমার লজ্জা করবে। তোমার থেকে না আমি খুব ভালো, তার জন্য আমার স্বামী আমার সঙ্গে আছে। তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার স্বামী যে আছে না, তোমার স্বামীর সঙ্গে তুমি থাকো না, এত বড় বড় আমাদের সঙ্গে কথা বলতে আসছো কেন? হ্যাঁ, আমাদের ব্যাপারে একটা কথাও তুমি বলবে না। তখন সোহিনী বলে, আমি ভুল কি বলেছি? তোমার মেয়ের এই অবস্থা, তুমি তুমি কি না চলে গেলে আরেকজনের সঙ্গে অ্যাওয়ার্ড আনতে? সেটাই তো আমি বুঝতে পারছি না, সেটাই আশ্চর্যের ব্যাপার। তখন তো বর্ষা বলে ওঠে, হ্যাঁ তাই তো, তাও আবার এত রাতে, এত রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে ঢুকেছে। আচ্ছা, এসব এসব দেখলে তোমার বড় ছেলে যে পছন্দ করে না সেটা তো তুমি জানো। তারপরেও এত রাতে নতুন কাকুকে নিয়ে বাড়িতে আসা কি দরকার ছিল মামনি? কি দরকার ছিল? নতুন কাকুর এই বাড়িতে কি তোমাদের একসঙ্গে না হলে হয় না? না, নতুন কাকুর সঙ্গে হাতে হাত ধরে তারপর বাড়িতে আসতে হলো? কি চাও তুমি? কি চাও? কি প্রমাণ করতে চাও? তখন তো বর্ষার এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় কমলিনী আর নতুন। তখন নতুন বলে, শোনো, যতই বলি যে তোমাদের কিছু বলবো না, তারপরেও না তোমরা ধৈর্যের সীমা পার করে যাও। তোমাদের এত কথা আসে কোথা থেকে? তোমরা কি ভেবেছো নতুন কাকু এই বাড়িতে থাকে না বলেই তোমাদেরকে ছেড়ে দেবে? অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর শোন চন্দ্র, তুই কি ভেবেছিস তোকে আমি কিছু বলবো না? শোন, যখন আমি তোকে বলবো তখন কিন্তু তুই মুখ লুকোনোর জায়গা পাবি না। তুই কি ভেবেছিস তুই পার পেয়ে গেছিস? না, তোকে এমন অবস্থা করবো না, তুই যদি আর বারবারিস তাহলে তোকে আমি থানায় নিয়ে ছাড়বো, তোকে জেলের খানিটা নিয়ে ছাড়বো আমি। তখন চন্দ্র বলে, শোন শোন, আমি না ভয় পাই না। তখন নতুন বলে, হ্যাঁ, তুই তো ভয় পাস না সেটা তো তোকে দেখলেই বোঝা যায়, কারণ তুই কি করেছিস জীবনে সেটা একবার ভেবে দেখেছিস? অন্য একটা মহিলাকে নিয়ে এইভাবে এইভাবে চলাফেরা করছিস, তারপরেও আবার বড় বড় কথা বলছিস। এবার কিন্তু তোর বিরুদ্ধে আমি সত্যি মামলা করব, আর তোর এমন অবস্থা করব না যে সারা জীবন তোকে জেলেই কাটাতে হবে। তুই এত বড় বড় কথা এখানে বলিস না, আর কমলিনীকে একদম অপমান করার চেষ্টা করবি না। হ্যাঁ, তোরা এই বাড়িতে আছিস, থাক, কিন্তু একদম কোন রকম বাড়াবাড়ি আমি যেন না দেখি। বাড়াবাড়ি করলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। তখন মিঠি এই সব কিছুর দিকে তাকিয়ে থাকে, কোনো কথাই বলে না। তারপরেই নতুন বলে, কমলিনীর জন্যই তোরা এই বাড়িতে এখনো আছিস, এখনো আছিস। সেই মানুষটাকে অপমান করতে তো লজ্জা করে না? লজ্জা করে না? আমি শুধুমাত্র মিঠি মায়ের জন্য এই বাড়িতে এসেছি, না হলে আসতাম না। তখনই মিঠির কাছে গিয়ে নতুন বলে, মিঠিমা, তুই তো সবসময় চেয়েছিলি তোর মায়ের অন্য একটা পরিচয় হোক। দেখ, আজকে সারা বাংলা থেকে তোর মা তোর মা একটা পুরস্কার পেয়েছে, তাও আবার ফার্স্ট পুরস্কার। তুই খুশি হসনি মা? টাকাটা বড় কথা না, এই যে 5 লক্ষ টাকা পেয়েছে সেটা বড় কথা না, কিন্তু তুই কি খুশি হসনি মা? বল না, তুই তো এটাই চেয়েছিলি যে তোর মায়ের আলাদা করে একটা পরিচয় হোক। তারপরে কুর্চি বলে, আচ্ছা মিঠি, আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরে আসলে কেমন হয় বলতো? তখন ঠাম্মি বলে, মেয়েটার এই অবস্থা, এখন কিনা বাড়ির এই অবস্থার মধ্যে ঘুরতে যাবে। তখন কুচি বলে, তাতে কি হয়েছে? মিঠি কতদিন আর এভাবে মুখ গোমড়া করে থাকবে? ওকে তো স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তারপরেই কমলিনী বলে, মিঠিমা তুই কি চাস? বল, বল না মাকে, তুই কি চাস? আমি তো ভেবেছিলাম তোকে কত কি দেব, কিন্তু না, আমি এখন ভাবছি তুই যা চাইবি আমি তাই তোকে দেব। বল না মিঠিমা, তুই কি চাস? বল না। আমার তো তোর জন্য খুব খারাপ লাগছিল জানিস তো। আমি, তুই যাসনি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু কি করব, অ্যাওয়ার্ডটা আনতে আমাকে তো যেতে হতো। তখনই নতুন বলে, হ্যাঁ মা, মিঠিমা বল না, বল না তুই কি চাস? তখন মিঠি কিছুই বলে না। তারপরেই নতুন বলে, মিঠিমা তুই খুশি হসনি? বল না, তোর মার এই সাফল্যে আমি জানি তুই সব থেকে বেশি খুশি হয়েছিস, যেটা শুনলে তোর মা খুব খুশি হবে। তোর মন ভালো নেই আমরা জানি, বল না মা। তখনই মিঠি দাঁড়িয়ে বলে কমলিনীকে, মা তুমি না খুব স্বার্থপর। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী। তখন মিঠি বলে, হ্যাঁ, তুমি না শুধুমাত্র নিজের কথাগুলোই ভাবতে পারো, তুমি অন্যের কথা ভাবো না, না হলে আমার এই অবস্থা। তুমি কিনা নাচতে নাচতে চলে গেলে অ্যাওয়ার্ড আনতে। ওইদিকে বর্ষা, সোহিনী আর চন্দ্র খুশি হয়ে যায়, ঠাম্মিও খুশি হয়ে যায় মিঠির মুখে এমন কথাগুলো শুনে। তখন মিঠি কমলিনীকে বলে, সত্যি মা, আমি ভাবতেও পারিনি তুমি তুমি এরকমটা করবে। কেন, অ্যাওয়ার্ড আনাটা কি আমার থেকে বেশি জরুরি ছিল বলো না? তখন এই কথাগুলো শুনে কুর্চি আর কমলিনী অবাক হয়ে যায়। তখন মিঠি বলে, আমি না ভাবতেও পাচ্ছি না যে আমার এই অবস্থার মধ্যে তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে গেলে। আমার এমন মনের অবস্থা, তার মধ্যে কি তোমার দরকার ছিল? তখনই দেখা যাবে কুর্চি বলে, মিঠি, মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? ওইদিকে নতুনও অবাক হয়ে যায়। তারপর নতুন বলে, মিঠিমা
মায়ের সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে মা? কেন এরকম করে কথা বলছো? তখনই মিঠিকে নতুন বলে, আমার কাছে আয় মা। তখন মিঠি আসে আর বলে, কি বলবে বলো নতুন কাকু? তখন নতুন বলে, মিঠি মা, তুই তো তোর মাকে সব থেকে বেশি বুঝিস। আর তুই তো চেয়েছিলি যে তোর মায়ের আলাদা করে একটা পরিচয় হোক। তুই সব সময় বলতিস যে তোর মায়ের আলাদা করে একটা পরিচয় হোক, সেটা তুই চাস। তাহলে আজকে কি খুশি হসনি মা তুই? খুশি হসনি? তখন তো চন্দ্র খুশি হয়ে যায় কথাগুলো শুনে। তখন মিঠি বলে, শুনো নতুন কাকু, তোমাকে আমি একটা কথা বলি। তখন নতুন বলে, হ্যাঁ মা, বল, তোর যা ইচ্ছে হয় তুই সেটাই বল। তখন মিঠি বলে, শোনো, আমার মার আর আমার পার্সোনাল কথার মধ্যে না তুমি এরকম ভাবে ঢুকে পড়বে না। আমাদের কথার মধ্যে না এরকম ঢুকে পড়া আমি একদম পছন্দ করি না। তখন তো নতুন এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন মিঠি বলে, হ্যাঁ, আমাদের মামের কি আলাদা কোনো কথা থাকতে পারে না? আমার মাকে আমি যা যা খুশি তাই বলবো। আমার মায়ের সঙ্গে আমি যা খুশি তাই বলবো। এখানে আমি হয়তো সবার সামনে বলে ফেলেছি, কিন্তু এটা আমাদের পার্সোনাল কথা। এই সব কিছুর মধ্যে তুমি সব সময় ঢুকবে না, যেটা আমি একদম পছন্দ করছি না নতুন কাকু। তখন তো এই কথাগুলো শুনে কুর্চি অবাক হয়ে যায়। ওইদিকে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে যে মিঠি কি বলছে। তখন মিঠি বলে, দেখো, আমার মনের এই অবস্থা, আমার এমনিতেই ভালো লাগছে না। আমার মনের অবস্থা মোটেও ঠিক নেই। আর এই সময় আমি চাই না তুমি তুমি আমাদের সব ব্যাপারে এভাবে ঢুকে পড়ো। তুমি না এভাবে সবসময় আমাদের মধ্যে কথা বলবে না, আর এখানে আসবেও না। তখন তো নতুন এই কথাগুলো শুনে খুব কষ্ট পায়। তখন মিঠি বলে, দেখো, আমার মাকে আমি যা খুশি তাই বলতে পারি, সেটা নিয়ে আমি কারো থেকে অ্যাডভাইস নেবো না। তখন নতুন বলে, মিঠি মা, এসব তুমি কি বলছো? তখন মিঠি বলে, এই তো, তুমি আবারও আমাদের মধ্যে কথা বলছো। আমাদের মধ্যে কথা বলা একদম একদম তোমার সাজে না। তুমি না আমাদের মধ্যে একদম কথা বলবে না। তখনই নতুন এই কথা শুনে অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে খুশি হয়ে যায় বর্ষা আর মনে মনে বলে, একদম ঠিক হয়েছে, একদম একদম মিঠির কাছে জব্দ হচ্ছে। তখন তো মিঠির কথাগুলো শুনে নতুন খুব কষ্ট পেয়ে বলে, ঠিক আছে ঠিক আছে মিঠিমা, হয়ে গেছে, আমি সবটা বুঝতে পেরেছি। আমি না কোনোদিনও আর ভুল করেও তোদের মাঝখানে আমি কথা বলবো না। আমি বুঝতে পেরেছি তুই যেটা বলতে চেয়েছিস, সেটা আমি বুঝে গেছি। আমি না এখানে এসে ভুল করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে মিঠিমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই আমাকে ক্ষমা কর। আমি হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছি। তখনই ঠাম্মি বলে ওঠে, যাক নতুন, তাহলে এতদিনে হয় অন্তত নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তাই তো? নিজে যেই ভুলগুলো করেছিস, অন্তত এতদিনে তোর মনে হয়েছে যে তুই ভুল করেছিস। তখন নতুন বলে, না মাসি, আমি তোমার কাছে কোনো রকম কোনো ভুল করিনি, তাই আমি তোমার কাছে কোনো রকম কোনো ক্ষমা চাইনি। আমি মিঠির কাছে ভুল করেছি, তাই আমি মিঠির কাছে ক্ষমা চেয়েছি। আর মিঠি মা, তুই চাস তো আমি আর এখানে না আসি? আমি আর এখানে আসবো না, ঠিক আছে? তখনই এই কথাতে মিঠি বলে, আসলে ছোটবেলা থেকে যাকে বাবা বলে জেনে এসেছি, সেই এমন একটা কাণ্ড করেছে না, যে সে বাবা হওয়ার কোনো যোগ্যতাই রাখেনি। সে বাবা হওয়ার মতো কোনো কোনো কাজই করেনি। আর তোমাকে আমি বাবার আসনে বসিয়েছিলাম, কিন্তু এখন এমন কিছু পরিস্থিতি হচ্ছে যাতে আমি সবকিছু বলতে বাধ্য হচ্ছি। যা আগে জানতাম যে তুমি আমাদের একটা অস্তিত্ব মনে করো, কিন্তু এখন তো দেখছি তোমার অস্তিত্ব আমার মা। তখন কমলিনী বলে, দেখ মিঠিমা, একটা আমার একটা অস্তিত্ব জুড়ে তুই নতুন কাকু আছে ঠিক আছে, কিন্তু তোদের ছাড়া নয়। তোরা তোরা সহই আছিস, তোদেরকে নিয়ে যে আমার অস্তিত্ব মিঠিমা। তখন মিঠি বলে, শোনো মা, এসব নিয়ে না আমি কোনো রকম কোনো কথা বলতে চাইছি না। আমার এমনিতেই মনের অবস্থা ভালো নেই, আমি তাই এসব নিয়ে কথা বলতে চাই না। তখনই কমলিনী বলে, নতুন ঠাকুরপো, আমি জানি তুমি আজকে যে কষ্টটা পেয়েছো, সেই কষ্টটা তুমি আশা করো না। তবে তোমাকে আমি বলছি, একদিন এই সবকিছু বুঝতে পারবে। আর সবাই সবাই তোমার মূল্য দিতে পারবে। তোমাকে বাবার মতো দেখতো তো, তাই হয়তো বা এইসব কথাগুলো বলেছে। কিন্তু আমি তোমাকে বলছি, একদিন এই ভুলগুলো ঠিক বুঝতে পারবে। তখনই নতুন বলে, না না, আমি কেন কষ্ট পাবো? মিঠি আমার মেয়ে, ওদের আমি ছেলে মেয়ের মতো মানুষ করেছি। ওদেরকে আমি সব সময় সব সময় আগলে রেখেছি, ওদের কোনো কষ্ট আমি হতে দিইনি। ওরা যখন চায় যে আমি এই বাড়িতে না আসি, তখন এই বাড়িতে আমি আর আসবো না এই বাড়িতে আমি। আজকে মিঠি মা আমার চোখগুলো খুলে দিয়েছে। আসলে ওদের জন্য যে আমি ছুটে ছুটে চলে আসতাম, সেটা আমি ভুল করতাম। এখন মিঠি মায়ের কথায় আমি বুঝতে পেরেছি। ঠিক আছে মিঠিমা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি এই বাড়িতে আর আসবো না, আর আসবো না। কিন্তু আমি যে তোমার বাবার মতো ছিলাম, সেটা সবসময় থাকবো। তোমাদের পাশে আমি সবসময় থাকবো। সেটা নিয়ে কোনো রকম কোনো ভুল হবে না। তখনই করছি বলে, তোরা যে কি হারালি তুই নিজেও জানিস না মিঠি, জানিস না তুই। তখন মিঠি বলে, আমার জীবনের না আমি সবকিছু হারিয়ে ফেলেছি।
তাই আমার জীবনে হারানোর মতো আর কিছুই নেই। আমি আর কিচ্ছু কিচ্ছু পেতেও চাই না, আর কিছু হারাতেও চাই না। আমার জীবন থেকে সব হাসি আনন্দ সবকিছু চলে গেছে, সবকিছু। তাই এসব নিয়ে না আমার আর কোনো কথা নেই, কোনো কথা নেই। আসলে নতুন কাকু, তুমি আমাদেরকে সবকিছু দিয়েছো, না চাইতে আমাদের পাশে রয়েছো, আমাদের সব সব ইচ্ছা অনিচ্ছাগুলো পূরণ করেছো। কিন্তু আমি তোমাকে বলছি, আর কিছু করতে হবে না। আমার না কোনো কিছু দরকার নেই, কোনো কিছুর না। তখন তো এই কথাগুলো শুনে নতুন পুরো থমকে যায়, কি বলবে কিছু বুঝতে পারে না। তখন মিঠি বলে, হ্যাঁ, আমি আমি আমার জীবনে আর কাউকে চাই না, কাউকে না। অনেক ভুল হয়ে গেছে, ঠিকই তো। আমার মায়ের পাশে আমি কাউকে দেখতে চাই না। আমার মা না আমার থেকেও বেশি অন্যদের দিয়ে প্রাধান্য দিচ্ছে বেশি, যেটা আমি আর সহ্য করতে পারছি না। তখনই কমলিনী বলে, আসলে নতুন ঠাকুরপো, তোমাকে যে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। আমার ছেলে মেয়েরা তোমাকে এরকম ভাবে অপমান করলো না, যেটা আমি একদম মানতে পারছি না। তখনই মিঠি রেগে সেখান থেকে চলে যায়। তারপরেই বুবলাই তখন কমলিনীকে বলে, শোনো মা, এই যে মিঠির এই অবস্থা, মানসিক এই অবস্থা, সেজন্য না তুমি দায়ী। আচ্ছা, আজকে যদি মিঠি উল্টাপাল্টা কিছু করে ফেলে এই অবস্থাতে, তার জন্য তার জন্য কে দায় নেবে মা? কে দায় নেবে? ওর এরকম মানসিক অবস্থা, তার মধ্যেও তোমার এরকম করাটা উচিত হয়নি। তুমি কেন অ্যাওয়ার্ড আনতে গেলে? আসলে তোমার শেষ প্রদীপটাও তো নিভে গেল মা, মিঠিও তোমার বিপক্ষে চলে গেল। আর বাবিল, বাবিলের কথা কি বলবো? ও তো মিঠিলের কথা ওঠে আর বসে। মিঠিল যা বলবে ও তাই শুনবে, ওর তো আর নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই। কিন্তু আমি তোমাকে বলছি, তোমার এই অবস্থার জন্য যদি মিঠি উল্টাপাল্টা কোনো পদক্ষেপ নেয় না, তার জন্য কিন্তু তুমি পস্তাবে, পস্তাবে তুমি। আমি তাই বলছি, এখনো না সংযত হও মা, সংযত হও। বয়স তো আর কম হয়নি তোমার, ছেলে মেয়েরা এখন সবাই বড় হয়ে গেছে। তাই তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, এখনো সংযত হয়ে একটু চলো। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, অন্তত মিঠির জন্য হলেও নিজেকে সংযত করো। প্লিজ আর এরকম কিছু করো না, করো না তুমি। তখনই দেখা যাবে নতুন বলে, কমলিনী, আমি এখন যাই। আসলে এই বাড়িতে না আমি আর কখনো পা রাখবো না। সবার পাশে আছি, কিন্তু আর পা রাখবো না এখানে আমি। তখন কমলিনী বলে, আজকে তোমার যে অপমানটা হলো আমার ছেলে মেয়েদের জন্য, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তবে তোমার মূল্য ওরা ঠিক বুঝতে পারবে, তুমি দেখো, ঠিক বুঝতে পারবে। আর নিজেদের ভুলটা বুঝতে পেরে ঠিক তোমার কাছে ছুটে যাবে, তুমি দেখো। তখনই নতুন বলে, নে চন্দ্র, এই বাড়িটা তো তোর বলিস সব সময়, নে, এই বাড়িটা, এই বাড়িটা এখন থেকে তোরই। নে এবার থাক, সবাইকে নিয়ে থাক এই বাড়িতে, থাক। তখন তো চন্দ্র এই কথা শুনে নতুনের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন সোহিনী বলে, এতদিন এই বাড়িতে কিভাবে থাকলেন বলুন তো? আপনার লজ্জা শরম কিছু নেই, তাই না? এই বাড়িতে এত দিন ধরে এই একই বাড়িতে রইলেন, আস্তে আস্তে সব ছেলেমেয়েরাই না সবটা বুঝতে পারছে। বাকি রইলো বাবিল। বাবিলও না যখন আপনার বিপক্ষে চলে যাবে না, তখন বুঝতে পারবেন যে আপনি না এখানে থেকে কতটা ভুল করেছেন। আপনি কতটা নির্লজ্জ হলে এই বাড়িতে থাকতে পারেন। আজকে তো তার প্রমাণ পেয়েছেন, তাই না? আপনাকে আজকে মিঠি হাতে নাতে প্রমাণ দিয়ে দিয়েছে। তখনই বাবিল নতুন চলে যেতে লাগলে নতুনকে ধরে ফেলে, আর ধরে নতুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, নতুন কাকু, আজকে যেটা হলো সত্যি সত্যি সেটা ঠিক হলো না। আমি তোমার কাছে, আমি তোমার কাছে সবার হয়ে ক্ষমা চাইছি। আসলে আমার বাড়ির লোকজন এত জঘন্য না, কি বলবো আমি। তোমার মর্মটা কেউ বুঝতে পারেনি। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি মিঠিকেও ক্ষমা করে দাও। মিঠি তো তোমার মেয়ের মতো, তুমি তো মিঠিকে খুব ভালোবাসো। আমরাও না তোমাকে খুব ভালোবাসি, জানো তো। তবে আজকে তোমার যে অসম্মানটা হলো, সেটা আমি মানতে পারছি না নতুন কাকু, মানতে পারছি না। তখনই কমলিনী বলে, নতুন ঠাকুরপো, চলে যাও তুমি, চলে যাও। তারপরে নতুন চলে যেতে লাগলেই কুর্চি কাঁদতে থাকে আর বলে, নতুন দা, আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। ছেলে মেয়েগুলো এরকম কাণ্ড করলো না, আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি যে আমি তোমাকে কি বলবো। ক্ষমা করে দাও সবাইকে, তুমি ক্ষমা করে দাও নতুন দা। তারপরে নতুন কমলিনীকে বলে, কমলিনী, আমি যাই তাহলে, ভালো থেকো। এই বলে নতুন সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে হাসতে থাকে সোহিনী, চন্দ্র আর বর্ষা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে